প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত এই অনুষ্ঠানে আমি ডাক্তার সাদিয়া সুলতান আপনাদের সাথে আছি। দর্শক, ছোটবেলা থেকে একটি কথা শুনি, তা হচ্ছে স্বাস্থ্যই সকল সুখের মূল। অথচ এই একবিংশ শতাব্দীতে অভূতপূর্ব এই স্বাস্থ্য উন্নতির ক্ষেত্রে আমরা এখনো বিভিন্ন ধরনের প্রতিরোধযোগ্য রোগে আক্রান্ত হচ্ছি। আমাদের দেশে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের বিভিন্ন ধরনের রোগে ভারাক্রান্ত, এবং এসব ক্ষেত্রে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন আমাদের যে প্রাথমিক স্বাস্থ্য সেবা আছে সেক্ষেত্রে কাজ করার সুযোগ আছে অনেক বেশি, সেক্ষেত্রে অনেক আরও বেশি স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজন। তাই আজকে আমরা কথা বলতে এসেছি এই প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। কথা বলতে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের দেশে দুজন প্রখ্যাত স্বাস্থ্য বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর, পরিচালক বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল এবং যুগ্ম মহাসচিব বাংলাদেশ লাং ফাউন্ডেশন। আমাদের সাথে আছেন ডাক্তার শামীম তালুকদার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সদস্য সচিব সুস্বাস্থ্যের বাংলাদেশ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রথমেই শুরু করছি ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর স্যার, আপনার কাছ থেকে। আমরা সবসময় বলি যে প্রাথমিক স্বাস্থ্য সেবায় আমরা খুবই এগিয়ে আছি এবং আমাদের দেশে যে মডেলটি আছে সেটি সারা বিশ্বে যথেষ্ট প্রশংসিত একটি মডেল, কিন্তু তারপরও আমাদের দেশে একদম প্রাথমিকভাবেই স্বাস্থ্য ব্যবস্থাটা একটু হলেও নাজুক। তো এই যে পার্থক্যটা, সেখান থেকে একটু আপনার কাছে জানতে চাই, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আপনার কি চিন্তা ভাবনা? আপনি তো অনেক দিন ধরে এই স্বাস্থ্য ব্যবস্থাপনার সাথে জড়িত। স্বাস্থ্যই সকল সুখের মূল। এখন এই সুখটাকে পেতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একটা সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আমরা যদি সুস্বাস্থ্যটা নিশ্চিত করতে না পারি তাহলে আমরা রোগাক্রান্ত হব, আর রোগাক্রান্ত হলেই কিন্তু আমাদের সুখ আর থাকবে না। সুতরাং এই স্বাস্থ্যই সকল সুখের মূল এই কথাটাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদেরকে নজর দিতে হবে গোড়ার দিকে, অর্থাৎ প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থায়। অত্যন্ত আশার কথা এই যে বাংলাদেশে এই প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাটি নিয়ে ইদানিংকালে অত্যন্ত ইতিবাচকভাবে চিন্তাভাবনা করা হচ্ছে, পদক্ষেপ নেওয়া হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটা একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত অনেক দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটি বিশ্বে অনেক ক্ষেত্রেই প্রশংসিত হয়েছে, যে কথাটি আপনি একটু আগে বলছিলেন। কিন্তু অনেক ক্ষেত্রেই এই যে বিস্তারটি বেশ দুর্বল আকারে, অর্থাৎ অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে চিকিৎসক আছেন তো চিকিৎসার ব্যবস্থা নেই, স্বাস্থ্যকর্মী আছেন তো তাদের হাতে স্বাস্থ্য সেবা দেওয়ার হাতিয়ারগুলো নেই, হয়তো একটা রোগ নির্ণয়ের ব্যবস্থা আছে, ওষুধ নেই, অথবা উল্টাটা ওষুধপত্র আছে, রোগ নির্ণয়েরই ব্যবস্থা নেই। এই যে অনেকগুলো ডিসক্রিপেন্সিস বা এক জায়গায় একটা ঘাটতি তো আরেক জায়গায় আর একটা অতিরিক্ত, এই ব্যবস্থাটা কিন্তু অনেক ক্ষেত্রে এইরকম হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সময়ে এসেছে এবং চিন্তাভাবনা চলছে যে এটিকে একটি সুষম সমন্বিত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা, এবং আমরা আশাবাদী যে আমাদের এখনকার যে স্বাস্থ্যের নেতৃত্ব রয়েছে এবং যেটির একেবারে চূড়ায় নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, প্রাথমিক স্বাস্থ্যকে ওনারা 1 নম্বর গুরুত্ব দিয়েছেন। জি, অর্থাৎ কথাটি খুব স্পষ্ট এবং পরিষ্কার যে আমি যদি রোগ হতে না দিই তাহলে আমার রোগের চিকিৎসার ব্যবস্থায় অনেক বেশি মাথা ঘামাতে হবে না। সুতরাং আমরা বাংলাদেশের মতো একটি অতি জনসংখ্যার দেশ এবং অর্থনৈতিকভাবে যেখানে আমাদের অনেক সীমিত ব্যবস্থা দিই, সেখানে আমাদের ওইখানেই নজর দিতে হবে এবং সেই নজরটি আমরা বর্তমানে দেওয়া শুরু করেছি। ধন্যবাদ। ডাক্তার শামীম তালুকদার, আমরা একটু আগে খুব সুন্দরভাবে শুনলাম প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থায় আসলে কোথায় কোথায় আমাদের ঘাটতি আছে এবং কোথায় কোথায় নজর দেওয়া প্রয়োজন। আমরা যখনই স্বাস্থ্যের কথা বলি আমাদের দেশে আসলে স্বাস্থ্য সেবা বলতে বোঝায় রোগের চিকিৎসা এবং ঔষধ প্রদান, কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে না, আমরা এর থেকে একটু পিছিয়ে চিন্তা করতে শিখতে হবে। তো সেখান থেকে আপনার কাছে জানতে চাই, এই যে স্বাস্থ্য সমস্যা বলতে আমরা আসলে কি কি বুঝবো, কোথায় আমাদের নজর দিতে হবে?
ধন্যবাদ। বেনুর ভাই তার কথার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভীষণ সেটির কথা বলেছেন এবং বলেছেন যে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাপনাটাকে এবার জোর দেওয়া হবে যেন এটা ব্যবস্থাপনাটা ঠিক হয়। এতদিন আমরা যে কথাটা বলতাম, এখানে একটা বোঝার ভুল হলো, আমরা প্রাথমিক চিকিৎসার কথা বলতাম, কিন্তু আসলে দরকার হলো প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাপনা। এবং WHO-র যে ডেফিনেশন আছে, সেই ডেফিনেশন থেকে যখন প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাপনার কথা আসে, তখন চিকিৎসাটাও প্রাথমিকভাবে দিয়ে নির্ণয় করা রোগটা যেন দ্রুত আইডেন্টিফাই করে প্রিলিমিনারি অবস্থায় তাকে ট্রিট করা যায়, সেই সাথে সাথে যেন রোগ যেন না হয় সেটারও ব্যবস্থা করা। আমি এখানে খুব একটা ক্লাসিক উদাহরণ দিতে চাই যে দেখেন, আমরা টিকা দিলে আমাদের বিভিন্ন রোগ হয় না, এবং হামের টিকা না দেওয়ার জন্য এই শিশুরা মৃত্যু হচ্ছে, এবং সরকার ব্যবস্থা নিয়েছেন যে ইমিডিয়েটলি হামের টিকার ব্যবস্থা করেছেন এবং টিকা দিচ্ছেন। কিন্তু মনে রাখতে হবে যে হামের টিকা দিলেই কিন্তু আমার হামটা সারবে না। এই জায়গাটায় পুষ্টির ব্যবস্থাপনাটা করতে হবে। এবং খুব ইন্টারেস্টিংলি এবার যখন দেখা যাচ্ছে শিশুরা মারা যাচ্ছে, হামের টিকা দেওয়া হতো 9 মাসে, কিন্তু 9 মাসের নিচে 3 মাস 6 মাস অথবা বড়দেরও হাম হচ্ছে। তাহলে কি মায়ের বুকের দুধটা আমাকে এনশিওর করতে হবে, যেটা হলো প্রাথমিকভাবে আমার সবার আগে যে খাদ্যটা দরকার সেটার জন্য মানুষকে সচেতন করতে হবে। আপনি যদি লাস্ট কয়েক বছর দিকে তাকান, সেই সময় দেখা যাবে যে এই ধরনের কমিউনিটি বেসড মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে এই ইনসেন্টিভ যেগুলো ন্যাচারালি আছে সেইগুলোকে নিয়ে আমরা কাজ করছি না। আপনি বেনুর ভাই জানেন যে উনি একজন পালমোনোলজিস্ট, হ্যাঁ, লাং ডিজিজ নিয়ে কাজ করে, কিন্তু আমার দেশে ঢাকা শহর কোনোদিন প্রথম হয়, কোনোদিন দ্বিতীয় হয় বায়ু দূষণের ক্ষেত্রে। এখন আমি যদি বায়ু দূষণটা যদি আমি এনশিওর না করতে পারি, আমি যদি এই শহরের মধ্যে যদি গাছপালা যদি বৃদ্ধি না করতে পারি, আমি ক্লাইমেট চেঞ্জের যে ইফেক্ট সেগুলো যদি আমি মোকাবেলা না করতে পারি, তাহলে কিন্তু আমার এই লাং ডিজিজ কমবে না। সেহেতু আমরা স্বাস্থ্য নিয়ে যারা কাজ করি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ হলো রোগ হওয়ার পরে সেটা সেবা দেয়া, কিন্তু অন্যান্য মন্ত্রণালয় যারা আছে তাদের কিন্তু একটা বড় রোল হলো যেন রোগটা না হয়। আমি মনে করি সরকার ঘোষণা দিবেন কবে যে আমাদের দেশের হাসপাতালে দরকার নেই। অবশ্যই, হ্যাঁ, আমরা সেরকম একটা দেশ চাই যেখানে রোগ আমরা প্রতিরোধ করতে পারবো, রোগ যেন কম হয়। জি অবশ্যই, ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে বলেছেন যে আমাদের আসলে কি কি চাওয়া আছে, কি কি অর্জন করার সুযোগ আছে। ডাক্তার কাজী সাইফুদ্দিন বেনুর, আমরা বারবার একটি কথা শুনছি, তা হচ্ছে এই যে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের দেশ অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ে যাচ্ছে, এবং সেখান থেকে একটু আপনার কাছে জানতে চাই জলবায়ু পরিবর্তনের সাথে আসলে কোন কোন রোগের সরাসরি সম্পর্ক আছে এবং আসলে আমাদের কি কি দিকে গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ, জলবায়ু পরিবর্তন আসলে এমন একটা ব্যাপার যে জলবায়ুর মধ্য দিয়েই তো আমরা থাকি এবং জলবায়ুর মধ্য দিয়েই বড় হয়ে উঠি। এই জলবায়ুটা যখন পরিবর্তন হচ্ছে বিভিন্ন বৈশ্বিক প্রভাবে, তখন তার একটা ক্ষতিকর প্রভাব কিন্তু মানুষের উপরে এসে পড়েছে। একটু আগে ডক্টর শামীম হায়দার যেটা বলছিলেন যে এই যে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের যে কোস্টাল বেল্ট যেটা আছে, আমাদের উপকূলীয় অঞ্চলগুলো যেগুলো আছে, সেখানকার লবণাক্ততা বেড়ে গেছে। লবণাক্ততা বেড়ে যাওয়ার ফলে কি হয়েছে, সেখানে যারা কাজ করেন তাদের বিভিন্ন রকমের চর্মরোগ হচ্ছে, এবং মহিলাদের ক্ষেত্রে যারা ওই লবণাক্ত পানিতে তাদের দেহের একটা অংশ ভিতরে চুবিয়ে রেখে কাজ করছেন, তাদের কিন্তু এই যে যেটা বলা হয়েছে যে ভ্যাজাইনাল ক্যান্সার বা এগুলো বেড়ে যাচ্ছে। আবার যদি আপনি উল্টো দিকে যান, যে আপনি যদি খরা প্রবণ অঞ্চলে যান, সেখানে দেখবেন সেখানে এই খরার কারণে অন্য ধরনের সমস্যাগুলো সেখানে চলে আসছে। আপনি যদি পার্বত্য অঞ্চলে যান, সেখানকার জলবায়ু পরিবর্তনের জন্য একটা ভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। আসলে এই জলবায়ু পরিবর্তন হেতু যে সমস্যাগুলো আছে, এগুলো নিয়ে আমরা কিছুটা ধারণার মধ্যে আছি, কিন্তু আমাদের সরাসরি কোনো তথ্য উপাত্ত কিন্তু আমাদের দেশে নেই। অতএব এটা নিয়ে আমার মনে হয় যে
প্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কারণে যে ধরনের সমস্যা, স্বাস্থ্য সমস্যা হচ্ছে, এগুলোর একটি তথ্য উপাত্ত ভিত্তিক একটা ম্যাপিং বা একটা নিড অ্যাসেসমেন্ট, এটা আমাদের সবচেয়ে প্রথম করে ফেলতে হবে। এবং সেটির দিকেই আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে এই জলবায়ু পরিবর্তন হেতু আমাদের দেশটা তো অনেক বড় না, অতএব আমরা এটাকে কিন্তু একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারবো। জি অবশ্যই, আমরা এই নিয়ে আরো কথা শুনবো। এখন একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটার সৌজন্যে এই অনুষ্ঠানে আমরা আজকে কথা বলছি প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা এবং বাংলাদেশ নিয়ে, এবং আমাদের সাথে আছেন ডাক্তার কাজী সাইফুদ্দিন বেনুর এবং ডাক্তার শামীম হায়দার তালুকদার। ডাক্তার শামীম তালুকদার, আপনার কাছে একটু জানতে চাই, দেশে ইদানিং কথা হচ্ছে অসংক্রামক রোগ বেড়ে যাচ্ছে। একটু আগে আপনাদের আলোচনার মাধ্যমে তাই বোঝা যাচ্ছিল, কিন্তু কিছুদিন আগ পর্যন্ত যেখানে আমরা ব্যতিব্যস্ত ছিলাম সংক্রামক রোগ নিয়ে, যাগুলো সাধারণত টিকার মাধ্যমে সংক্রামক প্রতিরোধ করার সুযোগ আছে, কিন্তু অসংক্রামক রোগ যখন বেড়ে যায় আমাদের কি করতে হবে বা কেনই বেড়ে যাচ্ছে? একটা অসংক্রামক রোগের যে ব্যাপ্তিটা, এটা অনেক বড় ব্যাপ্তি। এর মধ্যে ডায়াবেটিক্স, হাইপারটেনশন, ক্যান্সার, লাং ডিজিজ, মেন্টাল হেলথ, অন্যান্য যত ধরনের কমপ্লেক্স রোগ আছে সবই অসংক্রামক রোগ। এখন দেখেন যে আমাদের দেশের যে বাস্তবিক অবস্থাটা, সেটা হলো সংক্রামক রোগটাও কিন্তু এক্সিস্ট করছে এবং সেই সাথে সাথে অসংক্রামক রোগও বাড়ছে, এবং মৃত্যুর মূল কারণ, মোর দেন 67% কারণ হলো অসংক্রামক রোগ। এখন এই অসংক্রামক রোগ বেড়ে যাওয়ার একটা বড় কারণ হলো যে আমরা জেনেটিক্যালি উই আর এক্সপোজড, আমরা মূলত এক্সপোজ যে অসংক্রামক রোগ আমাদের বেশি হবে জেনেটিক্যালি। আমাদের এনভায়রনমেন্টটা ইজ অলসো সাসেপ্টেবল ফর হ্যাভিং মোর আপনার এই অসংক্রামক রোগ। আপনি যেটা বললেন যে জলবায়ুর পরিবর্তনের জন্য, যেটা স্যালাইনিটির কথা বললেন বেনুর ভাই, কিন্তু দেখেন যে সারা দেশে হিট বেড়ে যাচ্ছে, তার মানে গরমের তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে। এই তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য দেখা যাচ্ছে যে হাইপারটেনশন বা হার্ট রিলেটেড যে সমস্ত ডিজিজগুলো, সেগুলো বেড়ে যাচ্ছে। আমাদের খাদ্যাভ্যাসে, আমাদের যে খাদ্য আমরা খাচ্ছি, সেই জায়গাটায় অসংক্রামক রোগটা এই খাদ্যাভ্যাসের কারণে বেড়ে যাচ্ছে। খুবই ইন্টারেস্টিং একটা, আপনারা রিসেন্টলি একটা স্টাডি ক্যান্সার হসপিটালে হয়, ওরা তাদের যে সমস্ত রোগীরা ভর্তি হয় তাদের অকুপেশনটা দেখে দেখা যায় যে 36% ক্যান্সার রোগীদের হলো কৃষক। মানে কি, যে কৃষকরা যখন তারা ফসল ফলাচ্ছে, সেই ফসল ফলানোর সময় তারা যে সমস্ত কীটনাশক ব্যবহার করছে, সার ব্যবহার করছে, সেটা অ্যাপ্রোপ্রিয়েটলি কিভাবে ব্যবহার করতে হবে, কতটুকু ব্যবহার করতে হবে, সেটা তাদের অ্যাপ্রোপ্রিয়েট নলেজ না থাকার জন্য এই যে কেমিক্যালসের এক্সপোজার হচ্ছে, সেজন্য তাদের ভিতরে সবচেয়ে বেশি আপনার অসংক্রামক রোগ বা ক্যান্সার হচ্ছে। আমি খুবই এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে একটি সুযোগও নিতে চাই। কিছুদিন আগে আমি আমাদের কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান স্যারের সাথে কথা বলছিলাম। আমি ওনাকে বললাম, দেখেন যে আমাদের মন্ত্রণালয়ের নামটা হলো কৃষি মন্ত্রণালয়, কিন্তু এই কৃষক যারা আমাদের খাদ্য ফলায়, এই দেশের 70% মানুষ যে কৃষি, তার মানে যে কাজের সাথে সংযুক্ত, সেই কৃষকদের কল্যাণের জন্য আমরা কোনো কিছু চিন্তা করি না। আমি ওনাকে বললাম যে স্যার, আপনার এই কৃষি মন্ত্রণালয়ের নাম চেঞ্জ করে কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রণালয় রাখা উচিত। তার মানে আমরা এই যে বাস্তবিক অর্থে আজকে বেঁচে থাকতে হবে, এই জন্য যা করা দরকার সেটা করছি, কিন্তু এই বেঁচে থাকার মধ্যে যে সমস্ত রোগগুলো আমাদের শরীরে ঢুকছে সেটা কিন্তু আমরা খেয়াল করছি না। খুবই একটা বড় কথা আপনাকে এখানে বলা উচিত যে আমাদের দেশে আমরা প্রতিদিন যাতায়াতের জন্য, আমরা যে ধরনের এখন ব্যাটারি চালিত রিক্সা বা অন্যান্য রিক্সা আছে, এগুলি লেড
বাহিত ব্যাটারি ব্যবহৃত হয়। আপনি জানেন কি না বাংলাদেশের ঢাকা শহরে ওয়ার্ল্ডের হাইয়েস্ট লেড এক্সপোজার হয় এবং সমস্ত শিশুরা লেড এক্সপোজার, এবং এই লেড এক্সপোজার হওয়ার জন্য তাদের মানসিক যে বিকাশ হওয়ার কথা সেই বিকাশটা হয় না। কিন্তু দেখেন খুব সহজেই আপনি যদি তাকান যে আমাদের পলিসিটা কি আছে, লেড ব্যাটারি আনতে গেলে যে পরিমাণ ট্যাক্স দিতে হয় সেই জায়গায় যেটা নিরাপদ ব্যাটারি, প্লাটিনাম বা অন্য কিছু ব্যাটারি, সেটার ট্যাক্স অনেক বেশি, সেই জন্য আমরা সেই ব্যাটারিটা কিনি না। এই জায়গাটা পলিসি চেঞ্জের জায়গাটায় আমাদেরকে অনেক বেশি স্বাস্থ্যকে মাথায় রেখে কাজ করতে হবে। পুরো দেশ আজকে লেডের এক্সপোজারে এক ধরনের বিষাক্ত একটা এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে আমরা বড় হচ্ছি। গড় আইকিউ তো কমে গেছে, গড় আয়ু কমে যাচ্ছে। সবচেয়ে বড় কথাটা কি, আমি যেটা বলি যে গত সরকারের সময় আপনি দেখবেন যে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, কিন্তু মানুষ তৈরি হয়েছে কতটুকু? শিক্ষাক্ষেত্রে আমরা কতটুকু ইনভেস্ট করেছি? বেন্নুর ভাই এখানে আছেন, বিএমআরসির টোটাল বাজেট হলো, তার মানে কর্মচারীদের সবার বেতন নিয়ে এক বছরের বাজেট হলো 20 কোটি টাকা। একটা তাহলে 20 কোটি দেশের মানুষের, তার মানে প্রতিদিনের এক বছরে 1 টাকা করে গবেষণার জন্য ব্যয় হয়। তার চাইতেও তো আসলে কম, যেহেতু এখানে জনবল আছে। আপনি যদি ইনভেস্টমেন্ট না করেন কোথায় করবেন সেটাও কিন্তু বুদ্ধিমত্তা সহকারে করতে হবে। যখন আপনার বুদ্ধি না থাকবে তখন আপনি গবেষণা ইনভেস্টমেন্ট করবেন না, আপনি তখন বড় বড় ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট করবেন। সেই জন্য আমি যেই কথাটা আপনার মাধ্যমে সরকারের কাছে এবং জনগণের কাছে বলতে চাই যে আমাদের একটি সামাজিক মূল্যবোধ, বুদ্ধিমত্তার একটা জেনারেশন দরকার। আমাদের একটা লম্বা সময় এই জেনারেশনকে স্যাক্রিফাইস করে যেখানে ইনভেস্টমেন্ট দরকার সেই জায়গাটা ইনভেস্টমেন্ট করে একটা সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তুলতে হবে। লেড পয়জনিংয়ের মাধ্যমে, অন্যান্য পয়জনিংয়ের মাধ্যমে এই দেশের শিশুরা একটা অথর্ব জাতি হিসাবে গঠিত হবে, সেরকম জাতি কিন্তু আমরা চাই না। আপনাকে সেই জিনিসটা মাথায় রেখে একটি বুদ্ধিমত্তার জাতি, একটা সুস্বাস্থ্যের বাংলাদেশের জন্য আমাদেরকে এই জায়গাটায় মূলত ইনভেস্ট করতে হবে। পজিটিভ দিক হলো যে বর্তমান সরকার এই জায়গাটায় ইনভেস্ট করতে চাচ্ছেন। আমি যতটুকু জানি যে বিএমআরসিকেও এনকারেজ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে আপনাদের কত টাকা লাগবে এখানে ইনভেস্টমেন্ট করেন। আমরা আশা করি যে সরকার স্বাস্থ্য ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে অনেক বেশি ইনভেস্টমেন্ট করবেন, রোগ যাতে না হয় সেদিকে ইনভেস্টমেন্ট করবেন। ধন্যবাদ। চলে যাচ্ছি ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর আপনার কাছে। আমরা মাত্রই শুনলাম যে আমাদের দেশে আসলে গবেষণা খাতে যথেষ্ট কম মূল্যায়ন হয়, এবং আমরা যখনই কোনো ধরনের গবেষণার কথা শুনি সাধারণত আগে এক ধরনের চিন্তা ছিল যে এটা আসলে কতটুকু লাভজনক, দেশে এত এত কিছুতে কাজের জায়গা আছে, এটি তৈরি করতে হবে, ওই বিল্ডিং তৈরি করতে হবে, সেখানে গবেষণা করে কি হবে। তো আসলে কি হবে সেই বিষয়টি আপনার কাছে জানতে চাই। আসলে যে কথাটা আপনি বললেন এবং একটু আগে ডক্টর শামীম বলছিলেন, গবেষণা জিনিসটা আসলে মনে হয় যেন একটা বায়বীয় ব্যাপার, এবং অনেকের ভিতরে এই ধারণাটা আছে যে গবেষণা করে কি হবে, আমরা আছি, চলছি, বেঁচে থাকি, এগিয়ে যাই, তাহলেই তো হলো, এর পিছনে আবার গবেষণা কি? দেখেন, একটা যখন আপনি একটা গাছ রোপণ করবেন, এই গাছটা আপনি মাটিতে দিলেন এবং সাথে একটা খুঁটি বেঁধে দিলেন এবং তাকে বললেন যে বড় হও, কিন্তু তার জন্য কোনো পরিচর্যা করলেন না, তার কোন ধরনের সারের প্রয়োজন, তার যে মাটিতে আপনি দিয়েছেন সেই মাটিতে কি কোনো কিছুর ঘাটতি আছে কি না, তার বেড়ে ওঠার জন্য যে সূর্যালোক দরকার সেই সূর্যালোকটা সে পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে কি না, তারকে পানি ঠিক মতো দেওয়া হচ্ছে কি না, এই কোনো কিছুর ব্যবস্থা আপনি করলেন না, তাহলে ওই গাছটা কখনোই একটা বলবান বা ফলবান গাছ হিসাবে বড় হয়ে উঠবে না। আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাটাও সেই রকম। আপনি যখন ওই রকম কোনো পরিচর্যা না দিলেন তাহলে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাটা ওই রকম হবে এবং আমরা একটা রুগ্ন জাতি হিসাবে বড় হব। ওই পরিচর্যাটাই আসলে গবেষণা। জি, গবেষণাটা না করলে আপনি কখনোই আপনার কোনটা প্রয়োজন সেটা জানবেন না, আপনি কখনোই আপনার কোন রোগটা হচ্ছে বা কোন ঝুঁকিটা আপনার আছে সেটা জানবেন না। আপনি যদি মনে করেন যে বিদেশে গবেষণা হচ্ছে, বিদেশে ওরা তো বলেই দিচ্ছে
যে এইটা হলে অ্যাজমা হয়, ওইটা হলে ক্যান্সার হয়, অতএব আমরা ওইটা করব না, সেটা করব না। কথাটা ঠিক নয়। আপনার জন্য, আপনার সমাজের জন্য, আপনার জনগোষ্ঠীর জন্য, আপনার যে পরিবেশ প্রতিবেশ আছে, আপনার যে মাটি, আপনার যে জলবায়ু, এটার জন্য কিন্তু আপনার ঝুঁকিগুলো অন্যরকম হওয়ার সম্ভাবনা, এবং সেগুলো প্রথম আমাকে জানতে হবে। এবং তারপরে জানতে হবে যে এইগুলো রোধ করার জন্য কোন প্রক্রিয়াটা আমাদের জন্য সবচেয়ে লাকসই, সেটি বুঝতে হলেও আপনার গবেষণা লাগবে। একটু আগে শামীম বলছিলেন যে বিএমআরসি বা বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল, যেটা ডিরেক্টর হিসাবে আমি কাজ করছি, যেটি বাংলাদেশের স্বাস্থ্য গবেষণার মানে এপেক্স বডি বা প্রাইম সংগঠন, তার বার্ষিক বাজেট হচ্ছে 20 কোটি টাকা। সেটির মধ্যে শুধু গবেষণা না, এটির সমস্ত স্টাফদের বেতন ভাতা দিই, এই প্রতিষ্ঠানের সমস্ত রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ বিল, পানি বিল থেকে শুরু করে সব কিছু সহ গবেষণা। তার মানে গবেষণা কতটুকু থাকছে? এই যে 20 কোটি মানুষের দেশে, প্রায় 20 কোটি মানুষের দেশের 20 কোটি 1 টাকা করে পার হেড গবেষণায় খরচ হচ্ছে, সেটিও কিন্তু আসলে হচ্ছে না, তার থেকেও কম হচ্ছে। তবে আশার বাণী কিন্তু অবশ্যই আছে। যেমন আমি দুটো আশার বাণী বলি। একটি হচ্ছে গিয়ে যে স্বাস্থ্য খাতে বর্তমানে আমাদের যে জিডিপি, তার 0.7% বাজেটে স্বাস্থ্য খাতে দেওয়া হচ্ছে। এখন সেটি কিন্তু 1%-এর উপরে চলে যাচ্ছে, এবং ধাপে ধাপে এটিকে 5%-এ নেওয়া হবে বলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন। এই যে 1%, 0.7 থেকে 1% একটু উপরে যাওয়া, প্রায় 33% থেকে 35% বেড়ে যাচ্ছে সামনের বাজেটে, এই যে জুলাই মাসের বাজেটে ইনশাল্লাহ। এটা কিন্তু একটা বিশাল অ্যামাউন্ট, এবং এখানে আমরা প্রস্তাব রেখেছি এবং সেটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীও গ্রহণ করেছেন যে 2 থেকে 5%, এই যে বৃদ্ধিপ্রাপ্ত বাজেটের 2 থেকে 5% গবেষণা খাতে দিতে হবে। সেখানে কিন্তু তাহলে একটা বড় অংশ, প্রায় 2000 থেকে 3000 কোটি টাকার বাজেট বেড়ে যাবে, তার যদি অন্তত 5% গবেষণায় চলে আসে, এটা কিন্তু একটা বড় অ্যামাউন্ট আসবে। এছাড়াও একটা সমন্বিত স্বাস্থ্য গবেষণা তহবিল অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত হয়েছে, যেটি প্রতি বছর 100 কোটি টাকা এটাতে বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু তহবিলটা মানে কি বলবো, অ্যাক্টিভ হয়নি বা একেবারেই ফ্রিজ অবস্থায় পড়ে রয়েছে। এটা নিয়েও একটা উদ্যোগ আমরা নিয়েছি যে এই তহবিলটা যেন অর্থ মন্ত্রণালয় অতি দ্রুত স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিয়ে দেয়, এবং এটি স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে এইটি বিএমআরসির মাধ্যমে গবেষণা খাতেই ব্যবহৃত হবে। তা আমি এই অনুষ্ঠানের মাধ্যমে এই ব্যাপারেও মাননীয় সদস্য সরকারের এবং সংশ্লিষ্ট অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি যে এই উদ্যোগটি, যে টাকাটার পড়ে রয়েছে আইডল হিসাবে অলসভাবে, সেটি যদি দ্রুত ছাড়করণ হয়, তাহলেও কিন্তু গবেষণায় একটা গতি সঞ্চার হয়, এবং গবেষণায় গতি সঞ্চার করা মানেই হচ্ছে স্বাস্থ্য খাতকে বলিষ্ঠ করে তোলা। অবশ্যই আমরা এ নিয়ে আরো কথা শুনবো। এখন একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আজকে আমরা কথা বলছি প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা ও বাংলাদেশ নিয়ে। আমাদের সাথে দুজন অতিথির একজন হচ্ছেন ডক্টর শামীম তালুকদার। আপনার কাছে একটু জানতে চাই, আমরা যখন স্বাস্থ্য ব্যবস্থার কথা বলি অনেক ধরনের চ্যালেঞ্জের কথা আসে, তো প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ আমরা সাধারণত মোকাবেলা করতে হচ্ছে আমাদের? দেখেন, আমরা স্বাস্থ্য ব্যবস্থাপনার কথা যখনই বলি, আমরা জানি যে স্বাস্থ্য ব্যবস্থাপনার 6টা স্তম্ভ আছে। একটা স্তম্ভ হলো যে ইনফ্রাস্ট্রাকচার, একটা স্তম্ভ হলো হিউম্যান রিসোর্স, একটা স্তম্ভ হলো আপনার ইনফরমেশন, একটা স্তম্ভ হলো ফিনান্স। হ্যাঁ, এইভাবে করে যে 6টা স্তম্ভ আছে, আমাদের দেশে আসলে প্রত্যেকটা স্তম্ভেই কোনো না কোনো চ্যালেঞ্জ আছে। আপনি যদি লেটস সে প্রাইমারি হেলথ কেয়ার বলেন আর টারশারি হেলথ কেয়ার বলেন, কোথাও যদি যান, তথ্য যদি চান রোগীর, যে তাকে কি ধরনের চিকিৎসা দেওয়া হয়েছে বা রোগীর কাছে কোনো তথ্য আছে কিনা, হসপিটালে তথ্য আছে কিনা, দেখবেন যে তথ্য নাই।
আপনি যদি রিসোর্সের কথা বলেন, যেটা বেন্নুর ভাই বললেন, যে আমাদের সাউথ ইস্ট এশিয়ার মধ্যে উই আর দ্য লোয়েস্ট ইনভেস্টমেন্ট কান্ট্রি ইন দিস রিজিয়ন। কারণ আমাদের বাজেট দেওয়া হলো 0.7%-এর মতন, কিন্তু আমরা সেটাও ব্যয় করতে পারতাম না, তার চেয়ে অনেক কম ব্যয় হতো। আমি যদি অ্যামাউন্ট অফ মানির কথা বলি, ইটস এ 40,000 crore মতন, হ্যাঁ, আমরা ব্যয় করি। এখন এই চ্যালেঞ্জগুলির জায়গাটায় আমাদের স্বাস্থ্যটাকে দেখাটা, আমরা সবসময় দেখি যে আমরা টাকা দিচ্ছি মানুষের জন্য, ব্যয় করার জন্য, কিন্তু আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচারটা যখন আমরা তাকাই, গত 24 বছর আমরা দেখতে পাচ্ছি যে আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার ইনক্রিজ করে এটা এখন 74% আমাদের নিজেদের পকেট থেকে দিই, সরকার যা দেয় তার পরেও। এখন আমরা না আসলে স্বাস্থ্যটাকে এটা মনে করি যে আমরা এখানে দিয়ে দিচ্ছি, দান করছি। আমাদেরকে একটু স্মার্ট হতে হবে। আমি মনে করি আমাদের নেতৃত্ব এইবার প্রধানমন্ত্রী যাদেরকে নিয়ে আসছেন, আমাদের স্বাস্থ্যমন্ত্রী উনি জনপ্রতিনিধি, মানুষের পালসটা বোঝেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী হি ইজ এ ভেরি ব্রিলিয়ান্ট, বিদেশে পড়াশোনা করা, পিএইচডি করা, এবং প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে ওনার অনেক কাজ উনি করে আসছেন। তাছাড়া প্রধানমন্ত্রীর যে বিশেষ সহকারী আছেন জিয়াউদ্দিন হায়দার, উনিও অনেক দিন বিদেশে মূলত পুষ্টি নিয়ে উনি কাজ করেছেন, স্বাস্থ্য ব্যবস্থা। শুধু আমি লিডারশিপে আমি মনে করি যে দিস ইজ দ্য পারফেক্ট লিডারশিপ, বাট আমাদের স্মার্টলি ভাবতে হবে হাউ উই ক্যান ইউজ এই পুরো স্বাস্থ্যটাকে একটা বিজনেস কেসে রূপান্তর করা। আমি আপনাকে উদাহরণ হিসেবে বলি, আমাদের দেশে যখন ড্রাগস কোনো আসে, তখন ড্রাগস এটাকে এনলিস্টমেন্ট করার জন্য ডিজি ড্রাগস বলেন যে এটা যদি কোনো ডেভেলপ দুটো কান্ট্রিতে, ইউরোপিয়ান আমেরিকাতে দুটো কান্ট্রিতে যদি এটা চলে, তাহলে এই ড্রাগস এখানে আমরা এনলিস্টমেন্ট করে নেব। কিন্তু আমার নিজের একটা গবেষণার কাজ আমরা ওয়েলকাম ট্রাস্টের মাধ্যমে ম্যাকমাস্টার ইউনিভার্সিটির সাথে করে দেখি যে অ্যামলোডিপিনের effect on Bangladeshi population is completely different than other countries in Southeast region as well as other অন্যান্য দেশের। আমাদের এটা 20টা দেশে এই স্টাডিটা করে দেখেছি। সেহেতু আমার দেশের মানুষের জন্য কী ধরনের ড্রাগস দরকার, সেটার জন্য কিন্তু আমার গবেষণা দরকার। সেই গবেষণার জন্য বিএমআরসিকে স্ট্রেনথেন করতে হবে। সেকেন্ড উদাহরণটাকে দিয়ে আমি বলবো যে ইন্ডিয়া 20 বছর আগে ক্লিনিক্যাল রিসার্চ শুরু করে, যেটাকে সিআরও বলে হয়। হ্যাঁ, সরকার সিআরও যে সমস্ত সংগঠন আছে তাদেরকে সাপোর্ট করে ফিনান্সিয়ালি এবং অন্যান্য গবেষণা দিয়ে, যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিকে বলে যে যে ড্রাগসই তুমি এই দেশে নিয়ে সে ব্যবহার করবা, সেটা এই দেশের মানুষের উপরে টেস্ট করে রেজাল্ট নিয়ে তুমি তারপরে দেবা। সে তো সিআরওগুলি হ্যাজ এ রেগুলার অ্যাক্টিভিটিস। নাও ইন্ডিয়া লাস্ট ইয়ার আর্ন মোর দেন $20 billion শুধু আয় করছে সিআরওর মাধ্যমে। আমার দেশে আমরা স্বাস্থ্যের জন্য ব্যয় করি 40,000 কোটি টাকা। আপনি যদি এটাকে একটা বিজনেস কেস হিসেবে চিন্তা করেন, তাহলে ইট ক্যান জেনারেট লটস অফ মানি ফর দ্য গভর্নমেন্ট টু। হ্যাঁ, সেখানে আমাদেরকে একটু স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। এবং আমি যেটা বিশ্বাস করি, আমাদের যারা এবার নেতৃত্বে আসছেন তারা এই জিনিসগুলো বোঝেন। আমাদের মানুষরা এত সাসেপ্টেবল, এত পজিটিভ। আপনি যদি বায়ো ব্যাংকের একটা সিস্টেম তৈরি করতে চান, মানুষ এসে অন্যান্য দেশে কিন্তু গবেষণার জন্য স্যাম্পল নিতে গেলে পিপুল আস্ক ফর মানি, কারণ টাইম যে তারই এগুলো। বাংলাদেশের মানুষের কিছু দিতে হয় না, মানুষ আগে এসে বলে যে ঠিক আছে আমারটা নেন। তো আমরা এই অপরচুনিটিগুলোকে যদি ব্যবহার করে শুধু গবেষণার ক্ষেত্রেকেই একটা বিজনেস কেস হিসাবে নেই, তাহলে কিন্তু এখন সরকার যা ব্যয় করছে তার কয়েক গুণ বেশি আমরা আর্ন করতে পারবো। এবং এটার জন্য কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশের না, বিদেশি, আমি ক্লিনিক্যাল রিসার্চে যেহেতু কাজ করি, আইসিডির মতন অর্গানাইজেশন জানেন যে ওনারা এই ক্লিনিক্যাল রিসার্চ করাই করছে। কিন্তু সরকারের একটু সাপোর্ট থাকলে দেখবেন যে বিদেশ থেকে অনেক যারা R&D রিসার্চের ফার্মাসিউটিক্যালস কোম্পানি যারা কাজ করেন, দে উইল কাম ফরওয়ার্ড টু হ্যাভ দেয়ার রিসার্চ উইদিন দ্য বাংলাদেশ কমিউনিটি। যেটা ইন্ডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর এরা কিন্তু প্রচুর পরিমাণ আয় করছে শুধুমাত্র এই সিআরওর মাধ্যমে। সে তো আমি মনে করি না আর যে আমার মানুষকে আমরা চিকিৎসা করব এই জায়গাটাকে স্বাস্থ্য ব্যবস্থাকে চিন্তা করা। আমরা উই ক্যান মেক ইট এজ এ বিজনেস কেস। আমার মানুষকে একটা
সুন্দর স্বাস্থ্য ব্যবস্থাপনা দিতে পারবো, চিকিৎসা দিতে পারবো, সেই সাথে সাথে সরকারের রাজস্ব আমরা এক ধরনের আয়ের এনশিওর করতে পারবো উইদিন সার্টেন ইয়ার্সের মধ্যে। জি, ধন্যবাদ। আমরা বুঝতে পারছি যে আসলে আমাদের কোথায় কোথায় কাজ করতে হবে। আমি এবার চলে যাচ্ছি ডক্টর কাজী সাইফুদ্দিন বেনু স্যার, আপনার কাছে জানতে চাই আরেকটি বিষয় নিয়ে। এই যে স্বাস্থ্য ব্যবস্থাপনা, বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাপনার কথা যখন আসে, অনেকগুলো চ্যালেঞ্জের কথা যেমন শুনেছি, চ্যালেঞ্জের মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে আমাদের পরিবেশ। জলবায়ুর কথা একটু আগে আমরা শুনেছিলাম, পরিবেশের কথা একটু জানতে চাই। পরিবেশ আসলে কিভাবে ভালো রাখা উচিত আমাদের এবং আমরা কি করছি? অনেক ধন্যবাদ। আমি ডক্টর শামীমের কথাগুলো একটু মুগ্ধ হয়েই শুনছিলাম। আমি তার কথার সূত্র ধরেই আমি আপনার যে প্রশ্ন বা আপনার যে জানতে চাওয়া সেটির দিকে যাব। শামীম যেটা বলেছেন, আমি যদি খুব সহজভাবে বলি, সেটা হচ্ছে যে আমাদের এতকালকার ধারণা হচ্ছে গিয়ে যে স্বাস্থ্য খাতে আমরা ব্যয় করি। সরকার সেটাই ভাবেন যে স্বাস্থ্য খাতে আমরা ব্যয় করি মানুষকে সুস্থ রাখার জন্য, তার চিকিৎসা দেওয়ার জন্য। কিন্তু এটিকে ব্যয় নয়, এটিকে বিনিয়োগ হিসাবে দেখতে হবে। এটি ব্যয় না, এটাকে বিনিয়োগ হিসাবে দেখে, এবং লাভজনক বিনিয়োগ। অর্থাৎ এর মাধ্যমে আমাদের এক পর্যায়ে গিয়ে বরং রাজস্ব আয় করার সুযোগ বাড়তে আছে। সুযোগ আছে। একই কথা এই আপনার পরিবেশের ব্যাপারে। বহু ক্ষেত্রেই মনে করা হয় যে এই যে পরিবেশ রক্ষার জন্য আচ্ছা হাজার হাজার গাছ লাগাও, খরচ করা। এই যে কি বলে কার্বন নিঃসরণ কমানোর জন্য অতি আধুনিক পদ্ধতিগুলোকে প্রতিটা কলকারখানায় আনা, অথবা আমাদের যে কনস্ট্রাকশন খাত রয়েছে সেগুলোকে আধুনিকায়ন করা, আমাদের গাড়ি ঘোড়ার ফিটনেস অ্যান্ড এগুলোর ব্যাপারে করা, এগুলো তো আসলে খরচ করেই যাচ্ছি। কিন্তু এটা কিন্তু খরচ না, এটা আসলে বিনিয়োগ। এই বিনিয়োগের মাধ্যমে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে আমাদের স্বাস্থ্য খাতে অনেক শক্তিশালী হচ্ছে, আমার রোগ বিসুখ কমে যাচ্ছে। এবং এই যে রোগ বিসুখ কমে যাচ্ছে, অসংখ্য রোগ বিসুখ কমে যাচ্ছে, তার ফলে কিন্তু আমার এক পর্যায়ে গিয়ে আমার খরচ কমে যাচ্ছে রোগের পিছনে। জি, যে কথাটা বলা হচ্ছিল লেডের সমুদ্রে আমরা দেশটাকে ডুবিয়ে দিচ্ছি, আপনি এটা বলেছেন যে আইকিউ, আমাদের জাতিগত আইকিউ, বুদ্ধিমত্তার যে বুদ্ধাঙ্ক বলে যেটাকে, এটা কমে যাচ্ছে। আমরা একটা বোকা জাতি হিসাবে বড় হচ্ছে আমাদের শিশুরা। যখনই আপনি এই পরিবেশের এই লেট কমিয়ে দিতে পারবেন, এই জাতিটা কিন্তু অনেক বুদ্ধিমান জাতি, আমাদের শিশুরা, ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি প্রজ্ঞাবান হিসাবে বড় হয়ে উঠবে। এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। পরিবেশ নিয়ন্ত্রণের জন্য, পরিবেশকে খারাপ না করার জন্য কিন্তু আমাদের অসংখ্য নিয়ম আইন রয়েছে। জি, আমরা এই আইনগুলো সম্পর্কে একটু শুনবো। এখন আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা সৌজন্যে আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। কথা হচ্ছে বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। আমরা প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার কথা শুনতে গিয়ে পরিবেশের কথা শুনছিলাম এবং শুনছিলাম কিছু আইন আমাদের আছে, সেই ব্যাপারগুলো একটু আবার জানতে চাই ডক্টর কাজী সাইফুদ্দিন বেনু স্যার আপনার কাছে। হ্যাঁ, প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার জন্য যেটা বলছিলাম যে পরিবেশের দূষণ প্রতিরোধ করা এবং একটি নির্মল পরিবেশ নিশ্চিত করা, এটি একটি এই বিষয়ের একটি অন্যতম প্রধান অংশ। এবং এটি নিশ্চিত করার জন্য আমাদের দেশে কিন্তু বেশ কিছু আইন রয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে এই আইনগুলো শুধু কাগজ কলমে রয়ে গিয়েছে, এগুলোর দেখা যাচ্ছে প্রয়োগটা ঠিক মতো হচ্ছে না। তো আমার বক্তব্য হচ্ছে এটি যে যেখানে প্রয়োজন নতুন আইন করতে হবে, বর্তমান আইনকে শক্তিশালী করতে হবে, এবং সেই সাথে নতুন আইন করেন আর পুরনো আইনকে কাজে লাগান, এটার প্রয়োগকে সুনিশ্চিত করতে হবে। আপনি বলে থাকেন যে একটা গাছ কাটলে 10টা গাছ লাগাও, 10টা না হোক আর অন্তত একটা গাছ লাগাও, সেটি কিন্তু আমরা করি না। আমরা বলে থাকি যে গাড়ি ঘোড়ার থেকে যেন দূষিত ধোঁয়া বের না হয়, কিন্তু আপনি যে কোনো শহর, শুধু ঢাকা কেন, যে কোনো শহরে যান, কি ধরনের কালো ধোঁয়াওয়ালা গাড়ি ঘোড়া বের হচ্ছে, এবং আইনের ফোকর গড়ে কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। আপনি উপর থেকে যদি একটু ঢাকা শহরটা দেখেন বা চিটাগাং শহরটা দেখেন, দেখবেন যে
মনে হয় যেন যে এই মুক্তার মালার মতো এই বড় বড় চিমনি, জি ইটভাটার চিমনি এই শহরটাকে ঘিরে রেখেছে। এগুলো কি মুক্তার মালা? এগুলো হচ্ছে বিষের মালা। এগুলো এই জাতিটার প্রতিটা মানুষের ফুসফুসের মাধ্যমে পুরো দেহটাকে বিষাক্ত দূষিত করে তুলছে। অথচ ইটভাটা নিয়ন্ত্রণের কিন্তু আইন আছে। কতটুক দূরে লোকালয় থেকে থাকতে হবে, চিমনিটার উচ্চতা কতখানি থাকতে হবে, কি ধরনের এখানে আগুন জ্বালানোর জন্য কি ধরনের জ্বালানি ব্যবহার করা যায়, প্রতিটার আইন রয়েছে, কিন্তু প্রয়োগ নেই। এই জিনিসগুলোর দিকে আমাদের লক্ষ্য করতে হবে। প্লাস্টিকের কথা আছে, হ্যাঁ, প্লাস্টিক ব্যবহারের কথা বলা হয়েছে, কিন্তু প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা যাবে না। কি করা হচ্ছে? হাতলটা বাদ দিয়ে একটা ঠোঙার মতো করে ব্যবহার করা হচ্ছে। এটা তো ব্যাগ না। এই যে আমাদের জাতিগতভাবে আমাদের তো অবশ্যই কতগুলো অবিমর্শকারিতা রয়েছে, সেগুলো থেকে বের হয়ে আসতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমাদেরকে অবশ্যই পরিবেশকে একটা নির্মল পরিবেশের দিকে নিতেই হবে। অবশ্যই সেই আশা আমরা সবসময় করি। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার শামীম তালুকদার, আপনার কাছে আমাদের শেষ প্রশ্নটি একটু করতে চাই, তা হচ্ছে এই স্বাস্থ্য ব্যবস্থা, বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমাদের সরকার এবং আমাদের জনগণের পক্ষ থেকে যে অঙ্গীকার আছে এবং সেখানে আমরা নিয়ে যাওয়ার জন্য কি কি পদক্ষেপ নিতে পারি? আপনি জানেন যে সরকার একটা সুস্বাস্থ্যের বাংলাদেশ সেল গঠন করেছে। এই সেলের মাধ্যমে ওনারা কয়েকটা প্রায়োরিটি অ্যাক্টিভিটিস সেট আপ করেছেন। তার মধ্যে 3টা প্রায়োরিটি দে হ্যাভ সেট আপ। নাম্বার 1 প্রায়োরিটি হলো যে ওনারা ডিজিটালাইজেশন, প্রাইমারি হেলথ কেয়ারে বা হেলথ কেয়ারটাকে ডিজিটালাইজেশন করতে যাচ্ছেন। যতটুকু আমি জানি যে সেটা 5টা ডিস্ট্রিক্টে এই ডিজিটালাইজেশনটা হওয়ার কথা। সেকেন্ড প্রায়োরিটি হলো যে আরবান হেলথটাকে, প্রাইমারি হেলথ কেয়ারে আরবানে কিছু নেই, সেই জায়গাটায় ওনারা চাচ্ছেন যে আরবান এরিয়ায় প্রাইমারি হেলথ কেয়ারটা। থার্ড যে পয়েন্টটা, ওনারা 1 লক্ষ কর্মী, স্বাস্থ্যকর্মী নেবেন যারা প্রাইমারি হেলথ কেয়ারে বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করবে, এরকম একটা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের ক্ষেত্রে। আমি খুবই একটা পয়েন্ট বলি আজকে আলোচনাটা শেষ করতে চাই। বাংলাদেশে শুধুমাত্র যদি ডিজিটালাইজেশনটা, তখন আমাদের যখন রোগী আসছে, সেই রোগীটা যখন হাসপাতালে ভর্তি হচ্ছে, তাকে কি কি চিকিৎসা দেওয়া হচ্ছে, কি কি টেস্ট করা হচ্ছে, সেটা পাবলিক হোক আর প্রাইভেট হোক, এই তথ্যটা যদি আমরা পেতে পারি, আপনাকে শুধু বলতে পারি এই তথ্যের মাধ্যমে যে গবেষণা বা বিদেশ থেকে যে ইনভেস্টমেন্টটা আসবে বা যে পরিমাণে এই তথ্যকে আমরা নিয়ে যে সমস্ত কাজ করতে পারবো, সেটার যে আয় হবে, এটা অকল্পনীয় আয়। আমি শুধু বলছি যে আমাদের দেশে এত রোগী হসপিটালে যে যায়, আমরা যে চিকিৎসা দেই, সেটা যদি ডিজিটালাইজেশন তথ্য যদি আমরা রাখতে পারি, সেই তথ্যের দেয়ার ইজ এ হিউজ অপরচুনিটি টু আর্ন দ্য মানি। আমি সরকারকে বিনীত অনুরোধ করব যে ওনারা এই ডিজিটালাইজেশনের জায়গাটা শুধুমাত্র সরকার না, প্রাইভেট সবাইকে মিলে যেন একটা সেন্ট্রাল বডিতে রাখা যায়, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ইনোভেটিভ আইডিয়ায় গবেষণা করে এই দেশের জন্য আয় করে দিতে পারবো। সেহেতু স্বাস্থ্য শুধুমাত্র এখন ব্যয়ের জায়গা না, স্বাস্থ্য বিনিয়োগের জায়গা, যেটা আমাদেরকে এটা অপরচুনিটি দিবে। শেষ কথাটা বলি, দেখেন আমরা এই দেশ থেকে বোধহয় $8 মিলিয়ন আমরা স্পেন্ড করি টু গো টু দ্য ইন্ডিয়া, যেটা আগে দেখা যেত যে আমাদের চিকিৎসার জন্য। আমরা বাংলাদেশে প্রাইভেট সেক্টরকে উই ক্যান সাপোর্ট, উই ক্যান হেল্প। আমাদের অনেক টাকা পড়ে থাকে, দিয়ে তাদেরকে যদি প্রাইভেট সেক্টর বলেন, পাবলিক সেক্টর বলেন, সেই মানে নিয়ে আসি, তাহলে আশেপাশের দেশ থেকে, যে সমস্ত দেশ থেকে, আমি যখন মেডিকেল কলেজে ছিলাম, অনেক দেশের ছাত্ররা আমার মেডিকেল কলেজে আমার বন্ধু ছিল, নেপাল থেকে, ভুটান থেকে, প্যালেস্টাইন থেকে, অনেক দেশ থেকে। আমি বলতে পারি যে আমাদের ওই জায়গাটায় স্বাস্থ্য ব্যবস্থাটাকে আমরা হেলথ ট্যুরিজমের একটা হাব তৈরি করতে পারবো, যেটা বিদেশ থেকে আসবে লোকজন, আশেপাশের দেশ থেকে চিকিৎসা এই দেশে নিয়ে যাবে। আমাদের ডাক্তারদের মান কিন্তু অনেক ভালো, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমাদের নার্সরা অনেক পরিশ্রম করেন, আমাদের অন্যান্য স্বাস্থ্যকর্মীরা পরিশ্রম করবেন। সেহেতু স্বাস্থ্য ইজ নট মোর এনিমোর আমরা চিন্তা করব যে এখানে শুধুমাত্র ব্যয় না, এটা বিনিয়োগ হিসেবে চিন্তা করে আমাদেরকে আগাতে হবে। অবশ্যই
আমরা সেই আশাবাদী ব্যক্ত করি। আজকে কথা বলতে বলতে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে এবং দর্শকদেরও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এখানে শেষ করতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।